শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সামনেই আমাদের পরীক্ষা। এবার পরীক্ষা সংক্রান্ত প্রথমে কয়েকটা কথা বলি। সেটা এই যে পরীক্ষা এখন এত তাড়াতাড়ি এভাবে হবে আমরা কেউই জানতাম না, আমাদের কারোরই জানা ছিল না। কিন্তু এ ব্যাপারে আমি যেটা বলবো যে ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই হবে। আমার যেটা মনে হয়, ব্যক্তিগত অভিমত, এটা পুরোটা ভবিষ্যতে কি হবে বুঝতে পারছি না, তবে ব্যক্তিগত দিক থেকে আমি বলতে পারি যে এই পরিস্থিতির জন্য খুব কঠিন, খুব ডিফিকাল্ট প্রশ্ন তোমাদের হবে না। ঠিক আছে, তোমরা যাতে পারো আয়ত্তের মধ্যে সেইগুলো। এবার তোমরা বলবে যে ম্যাম তবুও বিশেষ বিশেষ কিছু চ্যাপ্টার, বিশেষ বিশেষ কিছু অধ্যায় কিভাবে পড়লে একটু ভালো হয়। সেক্ষেত্রে আমি একটা খুব সহজ তোমাদেরকে যেটা সাজেশন দেব সেটা হচ্ছে সমস্ত কিছুর সারসংক্ষেপটা একটু ভালো করে বুঝে নেওয়া। ঠিক আছে, যেমন ধরো আজকে আমরা একটা কবিতা পড়বো, সেটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই কবিতাটার একটা মূল ভাব কি আছে সেটা একটু আমাদেরকে বুঝে নিতে হবে। এটা সত্যি যে ওইভাবে মূল ভাব পড়ে কোনো একটা কবিতার অন্তর্নিহিত অর্থ, শব্দের ব্যঞ্জনা, গভীরতা কোনোটাই বোঝা সম্ভব না। কিন্তু এই শিরে সংক্রান্তি বা এই রকম একেবারে পরীক্ষার মুখে আমরা কিন্তু এর বিকল্প কিছু পাচ্ছি না। আরেকটা কথা বলবো, যারা সারা বছর পড়েছো বা জানো যে একটা সময় এক্সাম দিতে হবে, যেহেতু 11-এর পরীক্ষা হয়নি ফলত এক্সাম একটা হতোই এমন সম্ভাবনা আগে থেকেই ছিল, তারা যারা ভালো করে পড়েছো তাদেরকে আমি এই অ্যাডভাইস দেবো না। তারা সত্যি ডিটেলসে খুব ভালো করে পড়ে যাও, যাতে 100-তে 100ই পাও, পূর্ণমান পাও। এখন সকলেই পাচ্ছে, আমি সেটাই বলবো, 80-তে 80 পাও, সেটাই চাইবো। আরেকটা বড় বিষয় যে যারা শিরে সংক্রান্তি টাইপের বিষয় আছে তারা এই সারসংক্ষেপ পড়ে গেলেও ভালো নাম্বার পাবে। কেন কি, মূলত আমার আইডিয়া যে একটুখানি স্বাভাবিক সহজ প্রশ্ন করা হবে, খুব ডিফিকাল্ট প্রশ্ন করা হবে না। খুব যেটা করবে সেটা হচ্ছে পূর্বের যে প্রশ্নগুলো 2000 এই 16, 17, 18, 19 বা বিগত 20, 21-এ যেহেতু কোনো পরীক্ষা হয়নি, এই কয়েকটা বছর একটু প্রশ্নগুলো নিজেদের যা আছে তোমাদের প্রত্যেকেরই হয়তো রেফারেন্স বুকস রয়েছে, কিংবা কোনো সাতরা র্যাপিডস বা হচ্ছে ছায়া প্রকাশনের কিছু, যার কাছে যেটাই থাকুক সেখানে ইয়ারের প্রশ্নগুলো পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা একটু সলভ করে নাও। এবার বলবে যে কত নম্বরের প্রশ্ন হতে পরীক্ষা হবে। আমরা সবাই জানি যে 50 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, মানে 50 মার্কস। সিলেবাসের 50%ও নয়, বা 80 নম্বরের পরীক্ষা হলে 40-এ হবে, বা 70-এর পরীক্ষা হলে 35, এইরকম নয়, 50 নম্বরের পরীক্ষা হবে। ফলে 50 নম্বরের পরীক্ষা কিন্তু একেবারে খুব ছোট হচ্ছে না। ঠিক আছে, একটা মিডিয়াম টাইপের পরীক্ষা হচ্ছে, মানে না টেস্টের মতো কোনো পি টেস্ট বা হচ্ছে যেগুলো স্কুলে ক্লাস টেস্ট নেওয়া হয় সেই রকম 30 বা 20 নম্বরের প্রশ্ন কিন্তু নয়। 50 নম্বর মানে অনেক কিছুই কভার হচ্ছে, তবে অনেক কিছু কমানোও হবে। যেমন ধরো সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে তোমরা 2খানা প্রশ্নের উত্তর দাও, এক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর দিতে হতে পারে। এইরকম অনেক কিছু কমিয়ে 50%টা করা হবে। ঠিক আছে, 50 নম্বরটাকে বজায় রাখা হবে। এবার প্রবন্ধের বিষয়টা আমি যেটা বলবো, যে যেহেতু বলা হচ্ছে পরীক্ষাটা পুরো সিলেবাসের ওপর হবে, আর প্রবন্ধ লেখা বা প্রবন্ধ রচনা লিটারেচারের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রবন্ধ একটা বড় পার্ট বলা যেতে পারে, তাই না? শুধু প্রশ্নের উত্তর কিন্তু সাহিত্যের বিষয় নয়, প্রবন্ধ রচনা করতে পারাটাও একটা বড় বিষয়। তাই জন্য প্রবন্ধ তৈরি করে যাও নিজের মতো। যেমন 125 বছর হলো, 125 বছর সুভাষচন্দ্র বসুর হয়েছে, 100 কি তারপরে তোমার আরও অনেকজনের 200 বছর হয়ে গিয়েছিল যেবার হচ্ছে তোমার বিদ্যাসাগরের, সেবার কিন্তু বিদ্যাসাগর প্রশ্নে এসেছিল, অর্থাৎ 2020 সালে। সত্যজিৎ রায়ের 100 বছর পূর্ণ হয়েছে আগের বছরে। ফলে এই যে তারপরে সাম্প্রতিক যে ঘটনা, যেমন আমাদের এই পরিস্থিতিতে একটা অতিমারির সময়, এটাকে নির্ভর করে স্বাস্থ্য সচেতনতা এই রকম আসতে পারে। ছাত্র জীবনের যে মূল্যবোধ, কর্তব্য, এই ধরনের প্রশ্ন। আমফান ঝড় গেছে, এটাও খুব সাম্প্রতিক ঘটনা। তারপরে আমরা বলতে পারি যে খুব সাম্প্রতিক কিছু বিশেষ চলচ্চিত্রকারের মধ্যে যেমন পড়ছে তোমার সৌমিত্র চ্যাটার্জি। তো উনার সম্পর্কে একটু জেনে যাও, কয়েকটা জিনিস তোমরা ঘরে পড়ো। এবার আরেকটা আমি যেটা শর্ট হিসাবে বলবো, যে জীবনী ভিত্তিক পড়ার তুলনায় মানুষ মানচিত্রের উপর গুরুত্ব দিলে খুব ভালো হয়। কেন কি, মানুষ মানচিত্র একটু তোমাদের ধারণার উপর নির্ভর করে লিখতে পারবে। গ্লোবাল ওয়ার্মিং আসুক, বা গ্রিন হাউস এফেক্ট, বা ছাত্র জীবনের কর্তব্য,
বিজ্ঞান সংক্রান্ত কিছু, পরিবেশ সংক্রান্ত, তারপরেও তোমরা পড়েছো কবিতা, যেমন হচ্ছে আমি দেখি, সেখান থেকে লাইন দিয়ে পরিবেশ সংক্রান্ত কোনো কিছু রচনা এলে তোমরা কোট করতে পারবে। এইগুলো কিন্তু এখন তোমাদের মাথার মধ্যে গেঁথে নেওয়া উচিত। পরিবেশ সংক্রান্ত, বিজ্ঞান সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, অর্থাৎ করোনা পরিস্থিতির সময়ে, অতিমারির সময় আমরা কিভাবে থেকেছি, ভবিষ্যৎ প্রজন্মকে বা আমরা কি শেখাবো, এইগুলো কিন্তু তোমরা নিজেদের মতো একটু দেখে যেতে পারো। এবং আশা করি সময় পাচ্ছ, কিন্তু মানে কেমন সময় পাচ্ছ বলছে যে মোটামুটি রেডি হওয়ার মতো কিন্তু একটা সময় পাচ্ছ। কেন কি ডিক্লারেশনটা দেওয়ার মোটামুটি 5-7 দিন হয়ে গেল। ফলে এখন যদি প্রস্তুতি নাও, আর তোমরা তো একেবারে ছোট নও, মানে ছোট বাচ্চাদের যেমন একেবারে শিখিয়ে, তোমরা তো জানো কিভাবে পড়াশোনাটা করা উচিত বা করতে হয়, সেক্ষেত্রে তুমি যদি কনসেন্ট্রেশন দিয়ে কয়েকটা দিন ঠিক করে পড়ো, তোমার কিন্তু একটা ভালো ফল লাভ হবে। আর দেখো, নেগেটিভ অনেক কিছুই আছে, সে তো নেগেটিভ অনেক কিছু ঘটতে পারে আমাদের জীবনে, কিন্তু আমাদের এই নেগেটিভ এনার্জিগুলোকে বাদ দিতে হবে। এখন পজিটিভিটিকে নিয়ে আমাদের এগোতে হবে, যে আমি যা জানি, যতটা পড়েছি, আমি এখন ঠিক সেটাকে সামনে রেখে এই কয়েকদিন চেষ্টা করব, তারপরে তার 100% দেব। বাকিটা পরীক্ষার খাতা বা ফলাফলের উপর সেটা ছেড়ে দাও, তুমি তোমার দিকটা সম্পূর্ণ ক্লিয়ার করে যাও, এটা আমার কথা, ঠিক আছে? তো আজ আমরা যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এটা বের্টোল্ট ব্রেখটের লেখা, জার্মান কবি, এবং এই কবিতাটির অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কবিতাটির কোশ্চেন ফর্মে ওয়াকার হু রিডস, এই কবিতার থেকে বঙ্গানুবাদ করা। শঙ্খ ঘোষ যখন এই কবিতাটি অনুবাদ করেন, সেই কবিতাটি কিন্তু তারই আরেকটি কাব্যগ্রন্থ বহুল দেবতা বহু স্বর, এই কাব্যগ্রন্থে স্থান পায়। তাহলে ক্লিয়ার করে নাও, কবিতাটির প্রকৃত রাইটার কিন্তু বের্টোল্ট ব্রেখট। বের্টোল্ট ব্রেখটের এই কবিতাটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের অনুবাদ করা কবিতাটার নাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। আর এই কবিতাটি শঙ্খ ঘোষেরই একটি কাব্যগ্রন্থ বহুল দেবতা বহু স্বর, সেখানে যুক্ত হয়েছে। সেখানে আরও নানা রকম আন্তর্জাতিক কবিদের কবিতার অনুবাদ ঠাঁই পেয়েছে। তোমরা অবশ্যই বহুল দেবতা বহু স্বর এই কবিতাটি পড়েও, কাব্যগ্রন্থটি পড়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগে। এর আগেও কিন্তু তোমরা পাবলো নেরুদার অসুখী একজন পড়েছো, তাই না? তো এই যে অনুবাদকৃত কবিতাগুলো, সেখানেও কিন্তু আমরা আন্তর্জাতিক বিভিন্ন কবিদের সম্পর্কে জানতে পারছি। বের্টোল্ট ব্রেখট সম্পর্কে খুব সংক্ষেপে বলবো এখন, যে বের্টোল্ট ব্রেখট একজন জার্মান কবি এবং নাট্যকার ছিলেন। তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার সত্ত্বেও তার কিন্তু মনের মধ্যে এই পুঁজিবাদী বা হচ্ছে একচেটিয়া ধনতন্ত্রের প্রতি তার কিন্তু একটা অনীহা ছিল, এবং সেই অনীহা থেকে তার পরিবারের সঙ্গেও কিন্তু তার বিচ্ছিন্নতা ঘটে গিয়েছিল। তিনি কিন্তু বহু দেশে নানা সময় নানা জায়গায় গেছেন, নানা রকম রাজনৈতিক সামাজিক প্রেশার বা চাপ তার উপর এসেছে। বিশেষত দেখো, পারিবারিক দ্বন্দ্ব তার মধ্যে ছিল। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েই সেই সম্ভ্রান্ত পরিবারের যে একচেটিয়া ধনতান্ত্রিকতাকে তিনি স্বীকার করতে পারেনি, সেখান থেকে তার দ্বন্দ্ব শুরু। তো আজীবন এই কবি নাট্যকারের সাহিত্যকৃতি আমাদেরকে নানাভাবে সমৃদ্ধ করেছে। তোমরা অবশ্যই ওনার অন্যান্য রচনাগুলো পড়বে বা কখনো বড় হয়ে পড়ো, এটাই চাইবো। বের্টোল্ট ব্রেখটের এই কবিতাটার প্রসঙ্গে চলে আসি, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। সেটা প্রথম থেকে যদি পড়ি, দেখবে যে ইতিহাস অনুসারে কোনো কিছু জিনিস সাজানো রয়েছে। বিষয়টা কিন্তু একটা জায়গাতেই আটকাচ্ছে, মানে মূল বিষয়টা একটাই, প্রশ্নটা একটাই, শুধু ইতিহাসের ঘটনাগুলো আলাদা। এইটা যদি তোমরা বুঝে নিতে পারো, তাহলে কিন্তু উত্তর লিখতে সোজা। শুধু ইতিহাসের ঘটনাগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। এবং ইতিহাস বই সবাই পড়েছে, এবং এখানে যে সমস্ত ঐতিহাসিক তত্ত্ব বা ঐতিহাসিক স্থান বা সেই সমস্ত ঐতিহাসিক ব্যক্তিত্ব বা রাজা বা সম্রাটদের কথা আছে, সেগুলো ইতিহাসের বইতে তোমরা পড়েছো, এবং এরা খুবই জনপ্রিয়, তাই তোমরা তাদের জানো। কথা হচ্ছে তাদের প্রসঙ্গের যে জায়গাটা, এটা একটু মনে রাখা। মূল বিষয়টা একই, যে এই রাজারা বা এই সম্রাটেরা যে স্থাপত্য কীর্তি করে গেছে বা এই যে সাম্রাজ্য বিস্তার করে গেছে, যে যশ, যে প্রতিপত্তি বা সম্মান পেয়েছে, এবং দেশের জন্য তারা যে যা করে গেছে, সেখানে শুধু তাদেরই নাম, তাদেরই জয়গান করা হয়, কিন্তু আসলে তাদের জয়গান কিন্তু নয়। বের্টোল্ট ব্রেখট বলতে চেয়েছেন যে তিনি একাই এই সাম্রাজ্য বিস্তার, এই সমাজ পরিবর্তন, তার দেশ গড়ে তোলা বা এত স্থাপত্য কীর্তি তার একার পক্ষে কখনোই সম্ভব হতো না, যদি না তার সঙ্গে তার সহকারীরা থাকতো। তার সহকারী মানে কি, তোমার যে কোনো সৈনিক হতে পারে, মজুর হতে পারে। কোনো স্থাপত্য তৈরি করতে গিয়ে যে চিত্রকর, যে ভাস্কর্য, যে শিল্পী বা যে শ্রমিক,
মানে তার চিন্তা ভাবনা, তার দৈহিক কায়িক পরিশ্রম সব কিছু করে, ইতিহাসের পাতায় কিন্তু সেগুলোর কোনো অবদান আমরা পাই না। আমরা কেবলমাত্র জানতে পারি কোন সম্রাট, কোন রাজা, কোন শাসক, কোন ফেরাও কে কী করে গেছেন, সেই সময়ের সেই রাজাদের যে সামন্ততান্ত্রিকতা বা সেই সময়ের যে রাজাদের যে বলতে চাইছি আমি একচেটিয়া আধিপত্য, সেটা ইতিহাস বইতে পাওয়া যায়, আর কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না। এইটাই প্রশ্ন ব্রেকটের, ঠিক আছে? চলো আমরা একটু পড়ে নেই। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? থিবস হচ্ছে গ্রিসের একটা নগরী। রোম গ্রিস এগুলো যেখানে রয়েছে সেই জায়গার একটি নগরী। প্রশ্ন করছেন কবি, এই নগরীটা কে বানিয়েছিল? থিবস নগরীটা বইয়ে লেখে রাজার নাম। বই যদি আমরা পড়ি, কেবল ইতিহাসের বইতে রাজার নাম পাই। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? বলছে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? পাথর পিঠে করে এনে বা ঘাড়ে করে এনে সেগুলো বানাতো? রাজারা কি কখনো পাথর ঘাড়ে করে এনে বানায়? শ্রমিক, মজুর, সাধারণ খেটে খাওয়া মানুষই কিন্তু সেগুলো করে, কিন্তু বইতে তার কৃতিত্ব হিসাবে শুধু রাজার নাম দেয়া থাকে। এইটা ব্রেকটের প্রশ্ন। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলনকে তোমরা জানো পৃথিবীর অন্যতম একটি সভ্যতা, এবং সেখানে সপ্তম আশ্চর্যের আরেকটি আশ্চর্য রয়েছে, সেটা হচ্ছে ঝুলন্ত উদ্যান। এই ব্যাবিলনকে কিন্তু বহিরাগত শক্তি অনেকবার আক্রমণ করেছে, অনেকবার ধ্বংস করার চেষ্টা করেছে। তাহলে এতবার গুঁড়ো হলো মানে কি? এতবার তাকে ধ্বংস হলো, আবার গড়ে তুললো কে? রাজা একা কি গড়ে তুলতে পারে? বা শাসকের একার পক্ষে কি কোনো সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব? তার সেনাবাহিনী, তার কর্মকর্তারা এবং তার যে সহকারী রাজমিস্ত্রি, কর্মী বা শ্রমিক, তারাই কিন্তু এটা গড়ে তোলে। অথচ ব্যাবিলনের রাজার সম্রাটের কৃতিত্ব হিসাবে শুধু শাসকের নাম রয়ে যায়। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? লিমা কি? লিমা হচ্ছে পেরুর রাজধানী। এত সুন্দর এবং এত ঐশ্বর্যবান, এত মোহময় একটি শহর লিমা, যে সেই শহরটাকে সোনা ঝকঝকে লিমা বলা হয়েছে। সোনা যেমন উজ্জ্বল বা চকচকে, সোনার সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, লিমা শহরের সৌন্দর্যও কিন্তু বা ঐশ্বর্যও কিন্তু মানুষকে তোমার হচ্ছে গিয়ে মুগ্ধ করে। কবি বলেছেন যারা এই লিমা শহরটা তৈরি করলো, তারা কোন বাসায় থাকতো? কোনো ঠিকানা কিন্তু তাদের পাওয়া যায় না। কেন কি লিমা শহরে কি তারা ঠাঁই পায়? তারা তো পায় সেই বস্তিতে, শহরের বাইরে, গ্রামে, অন্তজ কোনো জায়গায়। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীরের কথা জানো? চাঁদ থেকে কেবলমাত্র চীনের প্রাচীরটাই দেখা যায়। চীনের প্রাচীর এতটা উঁচু এবং এত চওড়া যে সেই প্রাচীরটার জন্যই কিন্তু সেই দেশের শাসকেরা বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে আটকাতে পেরেছিল। তোমরা জানো হুন আক্রমণ ঠেকানোর জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়, এবং এটি এত কি বলবো উঁচু এবং প্রশস্ত যে সেই প্রাচীরটি চাঁদ থেকে দেখা যায় এই প্রাচীর। তাহলে চীনের প্রাচীর যে বানিয়েছিল, সেই প্রাচীর বানানোর পর যেদিন শেষ হলো সেই প্রাচীর বানানো, রাজমিস্ত্রিরা কোথায় গেল? কবি প্রশ্ন করেছেন। যারা বানালো তারা কিন্তু আর সেই জায়গাতে থাকতে পারলো না, তাদেরকে কিন্তু আর পরিচয় কোথাও পাওয়া যাচ্ছে না। জয়তরণে ঠাসা মোহনীয় রোম। রোম সাম্রাজ্যের কথা অনেক শুনেছি আমরা। রোম সাম্রাজ্য জয়তরণে ঠাসা। তোরণ মানে কি? পতাকা। কেতু মানে পতাকা। তোরণ বলতে এখানে ঠিক পতাকাও মানে আরেকটু গভীরে গেলে জয়লাভের এতবার শীর্ষস্থানে পৌঁছে গেছে, এতবার জয়লাভ করেছে, যে জয়লাভ করার কারণেই একে বলা হয়েছে ঠাসা। জয়লাভে ঠাসা মোহনীয় রোম বানালো কে? প্রশ্ন করেছে এই রোম সাম্রাজ্যটা এত বিস্তার লাভ করেছে, এত ছড়িয়ে পড়েছে, কে বানালো? নিশ্চয়ই সেই রাজা বা শাসকের সঙ্গে সাধারণ মানুষ ছিল, কিন্তু তাদের কথা কিন্তু পাওয়া যায় না। কাদের জয় করলো সিজার? সিজারের নাম শুনেছ, জুলিয়াস সিজার। তিনি সেনাপতি শাসক ছিলেন। তো এই যে জুলিয়াস সিজার যে রোম সাম্রাজ্যের চরম একটা জায়গায় নিয়ে পৌঁছায়, রোম সাম্রাজ্যকে প্রাচুর্য এবং ঐশ্বর্য দান করেছিল, সেই সিজারের সঙ্গে যারা সাহায্য করেছিল তাদেরকে কিন্তু আর পাওয়া যায় না। ঠিক আছে, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই পাহাড়ে প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম বাইজেন্টিয়াম। প্রশ্ন করছেন কবি যে বাইজেন্টিয়ামটা যারা তৈরি করলো তারা কি প্রাসাদেই ঠাঁই পেত? তারা কি সেই সুন্দর সুদৃশ্য প্রাসাদগুলোতে নিজেদের আশ্রয় পেত না, কিন্তু তাদের স্থান কিন্তু ছিল প্রাসাদের বাইরে অন্যত্র। এমনকি উপকথার আটলান্টিস,
এটা উপকথা বলছে। আমাদের দেশে যেমন প্রচুর উপকথা প্রচলিত আছে, সেই রকম আটলান্টিস কে নিয়েও একটা উপকথা আছে। আটলান্টিস হলো আটলান্টিক মহাসাগরের মধ্যে আটলান্টিস বলে একটি দ্বীপ একসময় ছিল। আটলান্টিক মহাসাগর তোমরা সবাই পড়েছো ভূগোল বইতে বা অন্যত্র। তো এই আটলান্টিক মহাসাগরের বুকে আগে একটি দ্বীপ ছিল, যে দ্বীপটার নাম ছিল আটলান্টিস। এই দ্বীপটা কিন্তু বহু যুগ আগে নানা কারণে সমুদ্র গর্ভে তলিয়ে যায়। তোমরা জানো ভূপ্রাকৃতিক নানা ঘটনা ঘটতে পারে, ভূমিকম্প বা ইত্যাদি নানা কারণে সমুদ্র গর্ভে জলের বৃদ্ধি ঘটে গেলেই কিন্তু সেটা ডুবে যাবে। তো ডুবে গিয়েছিল। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র খাওয়া মানে আটলান্টিক মহাসাগর যখন তাকে গ্রাস করলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করেছিল কৃতদাসের জন্য। তার মানে সেই রাতে সেই আটলান্টিস দ্বীপে বসবাসকারী যে মানুষেরা ছিল, তারা কিন্তু বাঁচার জন্য কৃতদাসের কাছে ঠাঁই চেয়েছে। কেন? কারণ তারা জানতো তাদেরকে যদি সেই সময় কেউ রক্ষা করে, সেটা কেবল কৃতদাসরাই, অন্য কেউই নয়। কেন কি দেখবে যে অন্য দেশের ধনী সম্প্রদায়ের মানুষের যদি খুব অসুবিধে থাকে, তাহলে অপর দেশ কিন্তু সেটা সুবিধাই নেয়। যদি কেউ সাহায্য করে, তাহলে কেবল কিন্তু সাধারণ মানুষই করে। ঠিক আছে? ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? ভারতবর্ষে আলেকজান্ডারকে গ্রিক বীর আমরা জানি। খুব কম বয়সে তিনি সাম্রাজ্য বিস্তার করেছেন এবং অনেকটা বিস্তৃত সাম্রাজ্য, পৃথিবীর অনেক জায়গায় তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তো আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতে জয় করেছিলেন, কবি প্রশ্ন করছেন তিনি কি একলাই এই জয়লাভটা করতে পেরেছিলেন? একলা কি কোনো দেশ জয়লাভ করা যায়? গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। গলকে বলি, গল হচ্ছে একটি দুধস্য উপজাতি। এই দুধস্য উপজাতি কিন্তু নানাভাবে মানুষের থেকে ধন, ঐশ্বর্য, রাজাদের বা অন্য মানুষের সমস্ত ক্ষতি করত। এবং এই দুধস্য উপজাতিকে জুলিয়াস সিজার কিন্তু নিজের পরাক্রমতার দ্বারা ধ্বংস করেছিল। নিদেন একটা রাঁধুনি তো ছিল মানে কি, জুলিয়াস সিজার যখন এই যে গলদের নিপাত করেছিলেন, তখন তার সঙ্গে যদি আর কেউই না থাকে, অন্তত তার সাথে একজন রাঁধুনি ছিল। কারণ রাঁধুনি যদি না থাকে, তাহলে রান্না করে কে খাইয়ে তাকে বাঁচিয়ে রেখেছে? কারণ গলদের নিপাত করতে সময় লেগেছে, সেই সময়ে তার সঙ্গে যদি আর কেউই না থাকে, পারতপক্ষে কবি বলছেন যে কেউ না থাকলেও অন্তত একটি রাঁধুনি তার সঙ্গে ছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। বলল যে আর্মাডা সেই যুদ্ধ জাহাজ, আর্মাডার নাম আমরা অনেক পড়েছি। আর্মাডা হচ্ছে স্পেনের বিখ্যাত নৌবহর এবং এই আর্মাডা একবার কিন্তু সমুদ্রে ডুবে যায়। সেই সময় স্পেনের ফিলিপ রাজা, তিনি কিন্তু প্রচণ্ড কেঁদেছিলেন। কবি প্রশ্ন করেছেন আর কেউ কাঁদেনি? প্রশ্ন করছেন স্পেনের ফিলিপ কি একাই কেঁদেছে, আর কেউ কাঁদেনি? অর্থাৎ কোনো দেশের যদি জয়লাভ হয়, আনন্দ সাধারণ মানুষের মধ্যে পৌঁছয়। কোনো দেশ যদি পরাজিত হয় বা দুর্দশার উপস্থিত হয়, সাধারণ মানুষও কিন্তু সেই দুর্দশায় যন্ত্রণা পায়। কিন্তু ইতিহাস বইতে যন্ত্রণার কথা, দুঃখের কথা, জয়লাভের কথা, সাম্রাজ্য বিস্তারের কথা, স্থাপত্য কীর্তির কথা, সব কথাতে কেবল রাজার নাম থাকে, অন্য কারো নাম কিন্তু থাকে না। এটা ব্রেক্ট প্রশ্ন করছেন আমাদের কাছে, অর্থাৎ সম্রাটদের কাছে, পুঁজিপতি মানুষের কাছে। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডরারিক। কে জিতেছিল? একলা সে? 7 বছর ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু দ্বিতীয় ফ্রেডারিককে, প্রাশিয়া দেশের রাজা, দীর্ঘদিন ইংল্যান্ডের সাথে যুদ্ধ করে অনেকগুলো দেশ জয় করেছিলেন। প্রশ্ন করছেন কবি যে তিনি কি একাই 7 বছর ধরে যুদ্ধ করে এতগুলো সাম্রাজ্য বিস্তার করতে পারতেন? একলা কখনোই সম্ভব না। পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? এইরকম ইতিহাসের পাতাগুলো যতই আমরা উল্টে দেখব, যেন প্রত্যেকটা পাতাতেই জয়লাভের কথা আছে। কিন্তু জয়োৎসবের জন্য যে ভোজ, যে আনন্দ, যে প্রস্তুতি, সমস্ত কিছু কারা করতো? সাধারণ মানুষ। কিন্তু তাদের কথা কোথাও নেই। 10 বছরে এক একজন মহামানব। এইরকম যদি বছরের এতগুলো দিন বা পৃথিবীর এতগুলো দিন যদি আমরা এতগুলো যুগের যদি এক একটা 10 বছরের হিসেব বের করি, দেখব গড়ে যেন প্রতি 10 বছরে এরকম পৃথিবীতে কোথাও না কোথাও কোনো না কোনো শ্রেষ্ঠ সম্রাট তার শ্রেষ্ঠ কৃতিত্ব করে গেছেন। কিন্তু এই শ্রেষ্ঠ কৃতিত্বগুলোর খরচ কে দিত? সাধারণ মানুষ। সম্রাটের একার পক্ষে নিশ্চয়ই আয় ব্যয় সব কিছু করা সম্ভব নয়। কোনো মানুষই একা কোনো কিছুই করতে পারেন না।
কত সব খবর, কত সব প্রশ্ন। সরাসরি বলছেন কবি, এটা কিন্তু কত সব খবর, কত সব প্রশ্ন, এই কথাটির মধ্যে কিন্তু তাৎপর্য লুকিয়ে আছে। লাইনটির মধ্যে একটা গভীর ব্যঞ্জনা রয়েছে। সেটা কি? এই রকম প্রতিদিন, প্রতি 10 বছরে বা অনেকগুলো বছর পরে খুঁজলে অনেক ঘটনা আরও রয়েছে। সব ঘটনা কবি হয়তো এই কবিতায় লিখতে পারেননি, লেখেননি। এটা তো কবিতা বা গল্প বা সাহিত্যের মধ্যে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা সম্ভব না। তিনি কয়েকটা ঘটনা তুলেছেন। এই রকম অনেক ঘটনা, অনেক ঐতিহাসিক কৃতিত্ব, অনেক শ্রেষ্ঠ কৃতিত্বের শুধু রাজার নাম থাকে, সম্রাটের নাম থাকে, কোথাও কিন্তু প্রজার নাম থাকে না বা সেই দেশের মানুষের কথা থাকে না। কত সব প্রশ্ন এইভাবেই কবির মধ্যে জন্মাচ্ছে যে এই সাধারণ মানুষগুলোর কৃতিত্বের কথা কোথায়? কোথাও তো পাওয়া যাচ্ছে না। এই রকম প্রতিদিনের ঘটনার প্রতি তিনি প্রশ্ন করেছেন। এটা কিন্তু আমরা বাস্তব জীবনেও দেখে থাকি। বাস্তব জীবনে যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো কাজ করছে, এত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তৈরি করছে, কলকারখানা তৈরি করছে বা শিল্পের জন্য অনেক কিছু করছে, কুটির শিল্পের অনেক অবদান রাখছে, কোথাও সাধারণ মানুষের কথা কিন্তু থাকছে না, শাসকের কথাই মর্যাদা পাচ্ছে। সেই জন্য কিন্তু এই প্রশ্নটা থেকেই যায়। এই প্রশ্নটা সমাজের বুকে তিনি চিরকালের জন্য করে গেছেন। অনেক প্রশ্ন, অর্থাৎ প্রচুর প্রশ্ন। ইতিহাসের কয়েকটি ইম্পর্টেন্ট লাইন, ইতিহাসের কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য তিনি দিয়েছেন বটে, কিন্তু এর পিছনে রয়ে গেছে অনেকগুলো আরও ঘটনা। বুঝতে পেরেছো? এই ছিল পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তোমাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে ঐতিহাসিক বিষয়গুলো যদি কেউ একটু মনে রেখে ফেলো, কারো যদি একবার মাথার মধ্যে বিষয়গুলো ঢুকে যায়, আলেকজান্ডারকে, ফেডারিককে, প্রাশিয়ার রাজা তিনি, আলেকজান্ডার গ্রিক বীর, জুলিয়াস সিজার রোমের সম্রাট, এই যে বিষয়গুলো যদি বুঝে যাও, হ্যাঁ, তাহলে কিন্তু একই বিষয় যে তারা স্থাপত্যকীর্তি, যুদ্ধলাভ, সাম্রাজ্য বিস্তার, অনেক কিছু করেছেন, কিন্তু সেখানে মানুষের কৃতিত্ব কোথাও নেই। কবি সেই মানুষ, সেই মজুর, সেই শ্রমিক, সেই সাধারণ নাগরিকের হয়ে কিন্তু এই প্রশ্নগুলো করেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং বুঝে থাকলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। খুব শিগগির পরীক্ষা আছে, সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে।